আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ঝিনাইদহে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে হয়েছেন বিপুল সম্পদের মালিক। প্রভাবশালী হলেও অপরাধ করে কেউ পার পাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। নেতাকর্মীদের অপকর্ম প্রকাশ হওয়ায় সরকার বেসামাল, দাবি বিএনপির। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রোববার আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল হোতা আখতারুজ্জামান ওরফে শাহিন ঝিনাইদহের কোটচাঁদপুরে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। তিনি হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে জানান স্থানীয়রা। তদন্ত করে আনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন অভিযুক্তের ভাইও। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে ফাঁকা মাঠের মধ্যে আলিশান বাংলো, যার আশপাশে নেই কোনো বসতি। কি নেই সেখানে? এই বাংলোর মালিক ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। কাঁটাতার দিয়ে ঘেরা ২৫ বিঘা জমির বাংলোতে রয়েছে বিশাল পুকুর, কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি, সুইমিং পুলও আছে। বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে শতাধিক সিসি ক্যামেরা, বিদেশি অ্যালসেশিয়ান কুকুর। অত্যন্ত বিলাসবহুল গাড়ি নিয়ে ঢোকেন উনি, শাহিন নামক এই ছেলেটি। আমি যা শুনেছি এখানে অনেক কিছু হয়। যদি বলেন যে অনেক কিছু হয় বলতে এর ভিতরেই বুঝে নেওয়ার দরকার। অভিযুক্ত শাহিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামানের ছেলে ও কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই। থাকেন আমেরিকায়, মাঝে মধ্যেই আসেন দেশে। তখন নানাজনকে সাথে নিয়ে থাকতেন কোটচাঁদপুরের এই বাংলোয়। এমপি আনারুল আজিম আনারের ছোটবেলার বন্ধু শাহিন ব্যবসায়িক পার্টনারও ছিলেন। নিজস্ব বাংলো, নিজস্ব এলাঙ্গি তৈরি করেছে। যখন যত কালা কারবার, যত কালো বাজারি কাজ কাম সবই বাংলো থেকে তৈরি করে। অভিষেকের দিনকে সকালবেলা একদম পরিকল্পনা ভাবে মনে করেন জায়গা থেকে লোক তারা ভাড়া করে নিয়ে এসে হামলা করে। আমার ভাই এত ছোট ভালো মানুষ, তাকে মারা হলো কি জন্য মারা হলো আমি তাকে দেখতে যাকে ফাঁসি চাই। এদিকে কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিম জানালেন, তদন্তে তার ভাইয়ের নাম আসলে দেশের প্রচলিত আইনে এর বিচার হবে। এখন ঘটনার পূর্ণ তদন্ত হোক, তদন্ত হয়ে যদি আমার ভাই দোষী হয় তাহলে তার শাস্তি হবে। এলাকাবাসী শাহিনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যত প্রভাবশালী হোক, অপরাধ করে কেউ পার পাবে না, কাউকে প্রোটেকশনও দেবে না সরকার। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নভঙ্গ হওয়ার পর বিএনপি অপপ্রচারের পথ বেছে নিয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হেরে যাওয়ার আশঙ্কায় উপজেলা নির্বাচন বর্জন করছে বিএনপি। বিদেশি শক্তি নয়, জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপিকে রাজনীতি করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। শরৎচন্দ্রের ভাষায় মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মুখের বিষ উগ্র হয়ে ওঠে। বিএনপি শাসনামলের নৃশংসতার খণ্ডচিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। বন্দুকের নল উচিত তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে, মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতায় আছি। বাইডেনের চিঠিটা তাদের আমরা পড়তে, ইনিও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ওবায়দুল কাদের আরো বলেন, যত প্রভাবশালী হোক, অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দেশের প্রচলিত আইনে অপরাধ প্রমাণিত হলে সাজা হবেই। সরকার কাউকে প্রোটেকশন দেবে না। শেখ হাসিনা সরকারের
সেই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পার পাবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারে আন্তর্জাতিক আদালত পরোয়ানা জারি করলে বাংলাদেশ তাতে পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। গাজায় বর্বরতা চালিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছে বলে মনে করেন মন্ত্রী। বিএনপি জামায়াত ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ না করে নীরবতার কৌশল নিয়ে মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ইসলামের জন্য মায়া কান্না করে বিএনপি এবং জামাত কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হবে। নেতাকর্মীদের অপকর্ম জনসম্মুখে প্রকাশ পাওয়ায় সরকার প্রধান বেসামাল হয়ে আবল তাবল বকছেন, এমন দাবি করেছেন বিএনপি নেতারা। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ভারতকে সবকিছু দিয়ে এখন সাদা চামড়ার কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সরকার। মার্কিন নিষেধাজ্ঞার শিকার আজিজের ঘাড়ে চেপে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে অভিযোগ করে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অপকর্ম আড়ালের চেষ্টা করছে ক্ষমতাসীনরা। জনরোষ থেকে বাঁচতে চাইলে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনাকে কখনো বলতে পারবে না। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে? এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পরদিন রোববার যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আঘাত হানার সময়ের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। বর্তমানে এটি চট্টগ্রাম থেকে 800 কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। খায়রুল ইসলামের রিপোর্ট। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটির প্রভাবে গত দুদিন ধরে বেড়েছে গরমের তীব্রতা। এটি দ্রুত গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও শক্তিশালী হয়ে রোববার বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে রিমাল নামের এই ঘূর্ণিঝড়টি, যার গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এবং ঝড়টি আঘাত হানলে তা প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা। সে আরো শক্তিশালী হবে এবং আরেকটু সে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। অর্থাৎ কোথা থেকে সে যেখানে তৈরি হয়েছে ওইখান থেকে এর পরবর্তী স্টেজ হলো ঘূর্ণিঝড়, যেটাকে আমরা ট্রপিক্যাল সাইক্লোন বলে থাকি। সেই ট্রপিক্যাল সাইক্লোন আগামীকালের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়টি আরো শক্তি অর্জন করলে এর গতিপথ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। আস্তে আস্তে উত্তর দিকে আগাচ্ছে, বাংলাদেশের উপকূলের দিকে আগাচ্ছে, শক্তি সঞ্চয় করছে। আমাদের যে এক্সপেকটেশন গুলো আছে, আমাদের যে অ্যানালাইসিস গুলো আছে, সে অনুযায়ী কিন্তু সে 26 তারিখে বাংলাদেশের উপকূলে চলে আসার সময়। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রিমাল। এটি একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বালু, আর এই নামটি দিয়েছে ওমান এবং কোথাও কোথাও হয়তো সংক্ষিপ্ত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গার্ডেন বাই দ্য রানওয়ে পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিমান বাহিনীর গার্ডেন বাই দ্য রানওয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিমান বাহিনীর সব কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, দৃষ্টিনন্দন এই স্থাপনাটি মনোরম পরিবেশ তৈরি করেছে। পার্কটি বিনোদনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে এবং দর্শনার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সহ সংস্থাটির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কিছুতেই স্থির থাকছে না নিত্যপণ্যের দাম, প্রায় সব পণ্যের দামই চড়া। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন ও চিনির। কোরবানি ঈদের আগে এরই মধ্যে বেড়ে গেছে মশলার দাম। তবে নতুন ধান ওঠায় চালের বাজার সামান্য কমতির দিকে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম সবসময় ঊর্ধ্বমুখী, আর তাতে বেসামাল সাধারণ মানুষ। প্রতি সপ্তাহে বাড়ছে কাঁচামরিচের দাম। গত এক সপ্তাহে বেড়েছে 40 টাকা। কাঁচামরিচ 200, 180। কাঁচামরিচের অল্টারনেটিভ যদি থাকতো, না খেয়ে পারতো, তাহলে হয়তো লোকজন সেটাই করতো। যে অবস্থা মানে আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই মুশকিল। বেতন তো সে হারে কোনো কিছুতে বাড়েনি। আবারও বাড়ছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। বেড়েছে রসুন ও আদার দামও। ছিল 70, এখন 5 টাকা বাড়ছে। তার এখন শুকনো পেঁয়াজ, আগে ছিল একটু কাঁচা। আদা রসুনের দামও হালকা হালকা একটু বাড়তেছে, কারণ ঈদ আইতেছে সামনে। কোরবানি ঈদের আরো 1 মাস বাকি থাকলেও বেড়ে গেছে মশলার দাম। আবারও অস্থির চিনির বাজার। চিনি 50 কেজি কিনতাম 5700 টাকা, সে জায়গা বাড়ি আমি 6000 টাকা দিয়ে আনছি। আজকের মার্কেট হলো 6200 টাকা। লবঙ্গ, গোলমরিচ, জিরা, মানে ঈদ কুরবানি ঈদের উসিলা সব জিনিসের দাম বাড়তি, কোনো জিনিসের দাম কমতি নেই। এত সবের মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো বাজারে নতুন চাল আসায় প্রায় সব ধরনের চালের দাম কিছুটা কমেছে। তবে বিক্রেতারা বলছেন চালের বস্তায় মিলগেটের দাম লেখায় সমস্যায় পড়ছেন তারা। যেগুলো নতুন চাল আসছে সব চাইলে আপনার 4-5 টাকা করে কমছে কেজিতে। মিলগেট যে রেটটা আছে ওর থেকে মিনিমাম 6 টাকা ডিফারেন্স হবে আমাদের কাছে। এখন কাস্টমার তো এই জিনিসটা বুঝতে চাইবে না। সপ্তাহের ব্যবধানে কমেছে সব রকমের মুরগির দাম। সোনালী মুরগি আগে 390 ছিল, 350, আর ব্রয়লার ছিল 220, 210। বাজারে সবজির সরবরাহ প্রচুর থাকলেও কোনো সবজি 50 টাকার নিচে নেই। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। নারীভিত্তিক কমিউনিটি পপ অফ কালার লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ফার্ম ফ্রেশ নিবেদিত শেফস বিয়ন্ড হোম সিজন 4 2024। পপ অফ কালার আয়োজিত শেফস বিয়ন্ড হোম সিজন 4 এর মূল বিষয়বস্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারগুলো তুলে ধরা। ধানমন্ডির মাইডাস সেন্টারে সকাল 10টায় শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আগামীকাল রাত 9টা পর্যন্ত। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাবার প্রদর্শিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে থাকবে গান, লাইভ কুকিং, মেহেদি কর্নার, কুইজ প্রতিযোগিতা ও র্যাফেল ড্র। পাশাপাশি 5টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ফার্ম ফ্রেশ, ইন অ্যাসোসিয়েশন পার্টনার দ্য ডেইলি স্টার, ইনভিটেশন পার্টনার কোকো পুডিং এবং মায়ের হাতের আচার, নিউট্রিশন পার্টনার শক্তি প্লাস। শুধুমাত্র মৌলিক গান নিয়ে সুরে সুরে মন পবন শীর্ষক বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করল সঙ্গীত বিষয়ক পত্রিকা মাসিক সরগম। আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। সঙ্গীত সন্ধ্যার গীতিকার ছিলেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার ও সুরকার তজিরুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, শুদ্ধ সঙ্গীত চর্চা প্রসারে 24 বছর ধরে কাজ করে যাচ্ছে সরগম। সঙ্গীত সন্ধ্যায় 21শে পদকপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক শেখ সাদি খান, শিল্পী মাহমুদ সেলিম ও তিমির নন্দী উপস্থিত ছিলেন। রাজধানীর লালমাটিয়ায় যাত্রা শুরু করলো আর্ট গ্যালারি দ্য ইলিউশন। নবীন ও খ্যাতনামা 31 শিল্পীর চিত্রকর্মে সাজানো সুদূরের পিয়াসী শিরোনামে প্রদর্শনীর মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। সন্ধ্যায় প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলাম গ্যালারি ও প্রদর্শনীর উদ্বোধন করেন। নতুন ও খ্যাতনামা শিল্পীদের জন্য এটি বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা শিল্পীদের। আগামী 8 জুন পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী সুদূরের পিয়াসী। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের প্রভাব মূল টুর্নামেন্টেও পড়তে পারে আশঙ্কা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
হিউস্টনের স্বাগতিকদের কাছে লজ্জাজনকভাবে দ্বিতীয় টি-20তে পরাজয়ের পর তিনি বলেন, কেন তারা এভাবে হারছেন তার উত্তর জানা নেই। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে টি-20তে 100তম ম্যাচ হারল বাংলাদেশ। পরিসংখ্যান জানান দিচ্ছে এই ফরম্যাটে দলটির সক্ষমতা। তাই বলে আইসিসির সহযোগী দেশের কাছে টানা 2 ম্যাচ পরাজয় যেন কল্পনাকেও হার মানিয়েছে। বিধ্বস্ত বিমর্ষ সাকিব বললেন, তিনিও জানেন না কেন এমন হচ্ছে। এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতাম। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি না আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে না যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। আন্তর্জাতিক টি-20তে কমপক্ষে 3 ম্যাচের সিরিজ এর আগে 9 বার হেরেছে বাংলাদেশ, কিন্তু ওয়ানডে স্ট্যাটাস না পাওয়া কোনো দলের বিপক্ষে এমন লজ্জার অভিজ্ঞতা এবারই প্রথম। এর দায় কিছুটা টিম ম্যানেজমেন্টকেও দিলেন তিনি। ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না। সো দুই দিকেরই ব্যর্থতা আছে। এর আগে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং আর নেদারল্যান্ডসও জিতেছে সাকিবদের বিপক্ষে। সহযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র তালিকায় 5ম। এবার বিশ্বকাপ গ্রুপে নেপালও আছে, বাংলাদেশ তাই সতর্ক। All the matches especially in T20 World Cup, we saw it in last 2-3 World Cup that every game is very important and no one can team any team lightly. হোয়াইট হাউস এড়ানোর লক্ষ্যে শনিবার তৃতীয় টি-20তে একই ভিড়িতে মাঠে নামবে বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ঝিনাইদহে গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। হুন্ডি ও স্বর্ণ চোরাচালান করে হয়েছেন বিপুল সম্পদের মালিক। প্রভাবশালী হলে অপরাধ করে কেউ পার পাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। নেতাকর্মীদের অপকর্ম প্রকাশ হওয়ায় সরকার বেসামাল, দাবি বিএনপি। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রোববার আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।